সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধান সম্পর্কে জানব, বৃধান 34। এই 34-এর জাত পরিস্থিতি, এর বৈশিষ্ট্য কী, জীবনকাল কেমন, ফলন কেমন, কিভাবে চাষাবাদ করতে হয়, কিভাবে আমাদের সার ব্যবস্থাপনা করতে হয়, সে সম্পর্কে আমরা A to Z জানবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আমন মৌসুমে ধান চাষাবাদ করি, অনেকেই খুঁজতে পারি এমন ধানের জাত যেটি রবি শস্য চাষাবাদ করা যায় কিনা, অর্থাৎ আমরা আমনে অধিক পরিমাণ ফলনশীল ধান পাবো, আবার রবি শস্য চাষাবাদের মাধ্যমে একই জমি সুষম ব্যবহার করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এমন একটি ধানের জাত হলো বৃধান 34। এই বৃধান 34 আমন মৌসুমের একটি সুগন্ধি পোলাও ধানের জাত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1997 সালে যশোরের অঞ্চলে স্থায়ীভাবে এই ধানটি কিন্তু উদ্ভাবন করেছেন। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটা ধানের কিন্তু একটা জাতের বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্য বিদ্যমান অনেক ধান। এই ধানের বৈশিষ্ট্য না জানতে পারলে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত মাত্রায় আমরা ফলনটি পাবো না, অর্থাৎ জাতটা নির্বাচন করতে পারবো না। আমাদের আবহাওয়া, আমাদের মাটি, আমাদের পরিবেশ অনুযায়ী কিন্তু আমাদের জাত নির্বাচন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এজন্যই আমাদের বৈশিষ্ট্য জানা অবশ্য কর্তব্য এবং অতীব জরুরি। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 117 সেন্টিমিটার। এ ধরনের আলেক সংবেদনশীলতা আছে। এটি সুগন্ধি ও কালিজিরা ধানের মতোই ছোট ও পোলাও তৈরির জন্য খুবই উপযোগী একটা ধানের জাত। সম্মানিত ভিউয়ার্স, এর উচ্চতা 117 সেন্টিমিটার হওয়ায় কিন্তু গাছটা খুবই একটা লম্বা চওড়া গাছ এবং এটি গবাদি পশুর জন্য কিন্তু কুটা বা খড় অধিক উপযোগী। সম্মানিত ভিউয়ার্সের জীবনকাল 135 দিন। আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা কিন্তু বৃধান 34 চাষাবাদ করে আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো, অর্থাৎ একই জমি বারবার সর্বোত্তম ব্যবহার করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এখন ফলন কেমন? 33 শতকে 1 বিঘা জমিতে ফলন পাবা 25 মণ, অর্থাৎ 33 শতকে 1 বিঘা জমিতে 25 মণ ফলন পেয়ে যাব। তবে উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু ফলন বৃদ্ধি করা যায়। উপযুক্ত পরিবেশটা মাটির গুণাগুণ, পরিবেশ, এর উপর কিন্তু উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের কিভাবে সার ব্যবস্থাপনা করব, কিভাবে চাষাবাদ করব, সে সম্পর্কেও আমরা A to Z এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এখন একটু জানি। বীজতলায় বীজ বপন করতে হবে আমাদের 25 থেকে 30 জুলাই। চারার বয়স 25 থেকে 30 দিন। 25 থেকে 30 দিনের মধ্যে কিন্তু চারা রোপণ করতে হবে। আমরা বেশি বয়স্ক চারা কিন্তু রোপণ করব না, কেননা এটি কিন্তু চাতরের দৈহিক বৃদ্ধি ঘটে যায়। সুতরাং ওইভাবে আর পোনা সৃষ্টি বা পাশকাঠি বৃদ্ধি করা অসম্ভব হয়ে যায়। এজন্যই আমরা 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু রোপণকৃত স্থানে অবশ্যই রোপণ করব। রোপণের দূরত্ব হবে 25 থেকে 15 সেন্টিমিটার। প্রতিটি গোছায় 3 থেকে 4টি করে গোছা বা পোনা দিয়ে কিন্তু আমরা রোপণ করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা সার কিভাবে প্রয়োগ করব? একটা জমিতে ইউরিয়া সার আমরা 3 কিস্তিতে প্রয়োগ করব। কখন কিভাবে প্রয়োগ করব সে সম্পর্কেও জানব। তবে তার আগে আমরা অবশ্যই জানব যে আমাদের জমিতে রোপণকৃত জমিতে কিভাবে জমিটা তৈরি করব, এবার জমিতে তৈরি করার সময় কি সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কেও আমরা এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, আমরা 33 শতকে 1 বিঘা জমিতে টিএসপি দেব 20 কেজি, MOP 7 দেব 20 কেজি ও জিপসাম দেব 10 কেজি। এই 3টি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা প্রয়োগ করব এবং এই প্রয়োগকৃত জমিতে কিন্তু সর্বোত্তম ব্যবহার করব। আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে, কেননা জৈব সারের ঘাটতি পূরণ হবে, পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে। সুতরাং জমিটা কিন্তু উর্বরতা শক্তি ফিরে পাবে। এখন আমরা রোপণকৃত স্থানে ধান রোপণ করলাম। রোপণের 7 দিনের মধ্যেই কিন্তু আমরা শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করব 33 শতকে 10 কেজি। 1 বিঘা জমিতে
ইউরিয়া সার প্রয়োগ করব 33 শতকে 10 কেজি। এই 10 কেজি সার এই কারণেই আমরা প্রয়োগ করব যে ধানটা হালকা মাত্রায় নাইট্রোজেন যেন পেয়ে যায় এবং হালকা মাত্রায় নাইট্রোজেন খেতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চাপান সার প্রয়োগ করব। চাপান সার প্রয়োগ করব রোপণের 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আমরা চাপান সার প্রয়োগ করব। সম্মানিত ভিউয়ার্স, এই 10 থেকে 15 দিনের মধ্যে চাপান সার এই কারণেই প্রয়োগ করব কারণ জমিটার জীবনকাল কিন্তু কম, 135 দিন কিন্তু এর জীবনকাল। এই জীবনকাল কম হওয়ায় আমরা একটু অগ্রিম চাপানটা প্রয়োগ করব। চাপানে কী সার প্রয়োগ করব? আমরা চাপান সারে প্রয়োগ করব 33 শতকে 1 বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব 20 কেজি, ডিএপি প্রয়োগ করব 10 কেজি, জিঙ্ক প্রয়োগ করব 1.5 কেজি ও ম্যাগনেসিয়াম প্রয়োগ করব 3 থেকে 4 কেজি। ফেয়ার অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভেট দেব 1 কেজি। এই কয়টি সার আমরা একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা চাপান সার প্রয়োগ করব। কেননা চাপান সারটা যদি আমাদের অতীব উত্তম না হয় তাহলে কিন্তু পাশকাঠি বৃদ্ধি পাবে না, পোনা বৃদ্ধি পাবে না, কুশির সংখ্যা বৃদ্ধি পাবে না। এজন্য কিন্তু আমাদের চাপানটা অতীব জরুরি এবং প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আমরা তৃতীয় কিস্তিতে সার দেব কখন? জমিতে যে সময় কাইস্থল আসবে, ওই কাইস্থল যে সময় আসবে ওই সময়ের মধ্যে কিন্তু আমরা 7 দিনের মধ্যে সার প্রয়োগ করব। কী সার প্রয়োগ করব? ইউরিয়া সার প্রয়োগ করব 10 কেজি এবং এমওপি সার আবারও প্রয়োগ করব 10 কেজি দিয়েই কিন্তু সারের কোটা আমরা শেষ করে দেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই সারের কোটা শেষ করে দেওয়ার আগেই কিন্তু আমাদের জমিতে সর্বোত্তম পর্যবেক্ষণ করতে হবে যে জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে কিনা, জিঙ্কের ঘাটতি আছে কিনা, জমিতে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে কিনা ইত্যাদি বিষয় কিন্তু আমাদের জানতে হবে। এবং এই ইত্যাদি বিষয় জানতে হলে কিন্তু আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন এবং আমার ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা এখানে ফোন দিয়েই কিন্তু কৃষি বিষয়ে সমস্ত তথ্য নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।